হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলকাতা। দিনটা ছিল 7/7/24 আর ওই দিনে আমার অফ ছিল, তাই আমি চলে গেছিলাম। বলো কোথায়? এটা দেখেই তো বুঝতে পারছো কোথায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালে। রানী ভিক্টোরিয়া কিংবা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যের যতটুকু ইতিহাস কিংবা গল্প আমার জানা আছে, আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। 7-8 মাস আগে যখন গেছিলাম তখন 30 রুপিসই ছিল, কিন্তু গ্যালারি অ্যাড ছিল না। এখন 50 রুপিস করে নিচ্ছে, আর তার সঙ্গে গ্যালারি অ্যাড রয়েছে। ইংল্যান্ডের মহারানী কুইন এলিজাবেথকে আমরা মোটামুটি চিনি, আর উনি বিশ্বের প্রথম রানী যিনি লম্বা সময় পর্যন্ত শাসনকাল চালিয়ে গেছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছে তারই ঠাকুমা রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়া শাসনকালকে বলা হয় ভিক্টোরিয়া এরা। রানী ভিক্টোরিয়ার ফুল নেম ছিল আলেকজান্ড্রিয়া ভিক্টোরিয়া। 1819 সালে 24শে মে লন্ডনের কিংস্টন প্যালেসে জন্মগ্রহণ করেন। থার্ড জর্জের 3 ছেলে ছিল। 3 ছেলের মধ্যে মেজ ছেলে ছিল কেন্ট। কেন্ট হলো ভিক্টোরিয়ার বাবা। যখন 3 ছেলের মধ্যে কোনো ছেলের সন্তান বাঁচছিল না, তখন ভাবা হলো যে রানী ভিক্টোরিয়ার হাতে রাজ্যত্বভার তুলে দেওয়া হবে। কিন্তু তখন রানী ভিক্টোরিয়া সদ্য মাত্র 8 মাসের ছিল। তখন কেন্ট মারা যান। তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে রানী ভিক্টোরিয়া যখন 18 বছরের হবে তখন তার রাজ্যত্বভার তার হাতেই তুলে দেওয়া হবে। ঠিক যখন 18 বছর বয়সের হন 1837 সালে তার মামা লিও পেন্ট তাকে এই রাজ্যত্বভারের জন্য প্রশিক্ষণ করেন এবং রাজ্যত্বভার তুলে দেওয়া হয়, এবং তিনি 1840 সালে এলবার্টকে বিয়ে করেন। ঠিক 11 বছরের মাথায় 1861 সালে এলবার্টও মারা যান। সেই 11 সালের মধ্যে 7টি সন্তানের মাতা হয়েছিলেন রানী ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়া মারা যান হিমোফিলিয়াতে, যেটাকে আমরা স্ট্রোক হয়ে উনি মারা যান, যেটাকে আমরা রয়্যালস ডিজিজ নামেও পরিচিত। উনি 1901 সালে 22শে জানুয়ারি মারা যান। তাহলে এবার চলে আসি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার সঙ্গে ভারতের কী সম্পর্ক। 1857 সালে বিদ্রোহের পর রানী ভিক্টোরিয়া ভারতের ফিগার হেড হয়ে বসেছিলেন, আর 1901 সাল পর্যন্ত প্রায় শাসন করে গেছে। 1901 সালে যখন রানী মারা যান তখন শাসনরত লর্ড কার্জন ভাবলেন যে ওনার স্মৃতিতে কিছু একটা বানানো যাক, যেটা সপ্তম আশ্চর্যকেও টেক্কা দিতে পারে, আর যা দেখার জন্য পৃথিবীর সমস্ত মানুষ ছুটে আসবে এবং ইংরেজদের সেলাম করবে। তারপরে ময়দানের দক্ষিণ দিকে জায়গাটিকে বেছে নেওয়া হলো, যার দৈর্ঘ্যে 338 ফুট, প্রস্থে 228 ফুট, ওজন দেখতে গেলে 80,300 টন, আর এটি প্রায় 64 একর জায়গা নিয়ে অবস্থিত ছিল। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট সিটি হলের আদলেই ডিজাইন দিয়েছিলেন উইলিয়াম এমার্স। তো এটাকে একটু ইউনিক করার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে দেখবেন মুঘলের মতো গম্বুজ, তাজমহলের মার্বেল আর ইটালির মার্বেলের মূর্তির মতো অনেক মূর্তি স্থাপত্য রয়েছে। তাজমহলের জন্য যে মার্বেলগুলো আনা হয়েছিল সেটা হলো রাজস্থানের মাকরানা থেকে। ঠিক সেই একই জায়গা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য মার্বেলগুলি আনা হয়েছিল। 1906 সালে পঞ্চম জর্জ উইলসনের রাজত্বকালে এটি নির্মিত কাজ শুরু হয় আর শেষ হয় 1921 সালে। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিতের পূর্বে এখানে ছিল প্রেসিডেন্সি জেল, যেটা ব্রিটিশ রাজনৈতিক কয়েদিদের মহামনিবদের খুশি করার জন্য বন্দি রাখা হতো, আর অরবিন্দ বোস ও নেতাজি সুভাষচন্দ্র বোসেরও নাম ছিল এর মধ্যে। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যের পর এই জেলটিকে আলিপুরে পুরোপুরি শিফট করা হয়। স্বাধীনতার কিছু সাল পূর্বে প্রায় 1943 সালে যখন বিশ্বযুদ্ধ হয়েছিল তখন ভারতবর্ষ তার পার্টও ছিল না, কিন্তু জাপানিজরা উল্টোপাল্টা ভাবে ভারতের ওপর বোমাবাজি নিক্ষেপ করতে থাকে। তা থেকে কলকাতাও রেহাই পায়নি। আর তখন নাকি শোনা যায় পুরো কালো কাগজ দিয়ে পুরো বাড়ি দোকান সব কিছুই ঢেকে ফেলা হয়েছিল, কিন্তু ব্রিটিশদের মাথায় ছিল যে এত সাদা ঝাঁ চকচকে ভিক্টোরিয়াকে কী করে বাঁচাবে। তাই সেখান থেকে বাঁচানোর জন্য ওরা সিদ্ধান্ত নিল যে পুরো ভিক্টোরিয়াটাকে কাদা আর গোবরের প্রলেপ দিয়ে পুরো কালো করে রাখা হয়েছিল। এমনকি পুরো ওই কয়েকদিন ফটো তোলারও নিষেধ ছিল, কিন্তু ইন্টারনেট সার্চ করলে আমরা কিছু ছবি পেয়েই যাই।
আমি এখন গ্যালারির মধ্যে ছিলাম। এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন যে কীভাবে স্ট্রাকচারটা রেডি করা হচ্ছিল। মাদার অ্যান্ড চাইল্ড রুম, এটা একটা স্পেশাল রুম, দেখেই বুঝতে পারছেন ছবিটা যে কেন রাখা হয়েছে এই রুমটি। আর এখানে হলো আমাদের ভারতীয়দের মূর্তি ছিল, যেটা রিপেয়ারিংয়ের কাজে রাখা হয়েছে, কিন্তু পরে এটা প্রতিস্থাপন করা হবে। এটা মনে হচ্ছে কোনো ব্রিটিশ শাসকের ড্রেস। দেখে পড়ে বুঝতে হবে প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা জিনিসের পেছনে ডেসক্রিপশান দেওয়া আছে, পড়লেই বোঝা যাবে। আমি অল্প অল্প করে পড়েছিলাম, আপনি পুরো সারাদিন হাতে নিয়ে যাবেন এবং পড়ে ফেলবেন। এটা হলো অরিজিনাল মডেল বাই এমারসনের অরিজিনাল মডেলটা এখানে রাখা হয়েছে। এখানে যতগুলোই চিত্র দেখতে পাবেন সবই হাতে আঁকা। এই বড় চিত্রটি দেখলে বোঝাই যায় যে তখনকার পরিবেশ বা তখনকার সমাজ কেমন ছিল, এটার মাধ্যমে সেটাই তুলে ধরা হয়েছে। বিভিন্ন চিত্র কিংবা সংগ্রহ করা জিনিসের নিচেই বড় বড় করে এদের পেছনের ইতিহাস ডেসক্রিপশানে রয়েছে। 1947 সালে দেশ স্বাধীনতা হওয়ার পরই এইটিকে সংগ্রহশালা হিসেবে স্থাপত্য করা হয়। আর এর ভেতরে রয়েছে মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি, পাণ্ডুলিপি, কলাকীর্তি রেখে রয়্যাল গ্যালারিতে পরিণত করা হয়েছে। এই পিয়ানোটি 1829 সালে রানী ভিক্টোরিয়া যখন 10 বছর ছিলেন তখন এটি উপহার হিসেবে পেয়েছিলেন। এই গ্যালারিটার মধ্যে 25টি গ্যালারি রয়েছে: বেঙ্গল গ্যালারি, রয়্যাল গ্যালারি, কালচার গ্যালারি, দি সেন্ট্রাল হল, দি পোর্ট্রেট গ্যালারি, দি আর্মারি গ্যালারি। এরপর আমরা চলে যাব দি সেন্ট্রাল হল গ্যালারিতে। এই গ্যালারিতে রয়েছে অনেকগুলি ছবি উপরের দিকে গোল করে গম্বুজের ওপরে। এই প্রত্যেকটি চিত্রতে রানী ভিক্টোরিয়ার জীবন কাহিনী দর্শিত হয়। আর এই সেন্ট্রাল হলের নিচেই রয়েছে রানী ভিক্টোরিয়ার একটি বড় স্ট্যাচু। আর আমাদের দেশে যে রানী ভিক্টোরিয়ার এত ফ্যান রয়েছে, যাদের জন্য আমি সম্পূর্ণরূপে ছবিটিও তুলে উঠতে পারছিলাম না। এখানে রয়েছে তখনকার দিনে ব্যবহৃত সব কিছু অস্ত্রশস্ত্র। 1877 সালে 1 জানুয়ারি দিল্লির দরবারে ভারত সাম্রাজ্যেশ্বরী উপাধি গ্রহণের সময় রানী ভিক্টোরিয়া এই বাণীগুলি বলেছিলেন। এটা প্রথম সিটি গ্যালারি ছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী প্রফেসর এস নুরুল হাসান এটি বানিয়েছিলেন। এখানে যে চিত্রগুলি দেখতে পাচ্ছেন বিপিন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, শ্রীমতী বেনসেন, মাধব ভট্টাচার্য এনাদের। এরপর আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের গ্যালারিতে। এত মহান মনীষীদের দেখার পর আমি নিজের মুখটাও একটু দেখিয়ে ফেললাম। আমি ফার্স্ট ফ্লোরে উঠেই দি আর্মস অ্যান্ড আর্মারি গ্যালারির মধ্যে ঢুকতেই বড় একটা স্ক্রিন দেওয়া ছিল, যেখানে মনীষীদের এবং ভারতের পূর্বে এবং পরের ইতিহাস দেখাচ্ছিল। এবং তার কিছুক্ষণ পর ঢুকতেই তোপ, গুলি, বারুদ এগুলো ছিল। আর ভারতের যত রকমের ইতিহাস, মনীষীদের পেছনের যে ইতিহাস সব কিছু রয়েছে, সব কিছু জেনে নিতে পারবেন। আর এটা ছিল আজাদ হিন্দ ফৌজের পতাকা। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দুপাশেই রয়েছে বড় বড় ঝিল আর প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরপুর। আর এই উপরের গ্যালারি থেকে সামনের যে বাগানটা দেখতে এত সুন্দর লাগছিল, সত্যি গেলে একটু ভালো করে এইগুলো উপভোগ করে আসবেন। সত্যিই বলছি, কলকাতার মধ্যেই কত কিছু দেখার রয়েছে। এই কপালে হাত দেওয়া যে লোকটিকে দেখছেন না, মনে হচ্ছে লর্ড কার্জনের কোনো বংশধর, যিনি দেখতে এসেছেন তার ঠাকুরদার স্থাপত্য। একটু বেরিয়েই দেখতে পাবেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু খুব চিল ছিল জলটা। এই দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রানী ভিক্টোরিয়া আর রাজা ভিক্টর কেমন রানী ভিক্টোরিয়ার ছবি তুলে দিচ্ছে। তারপরে আমরা আশেপাশে সৌন্দর্য অনুভব করলাম। আজকের ব্লগটি এখান পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পাশে